প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। গ্রেফতার হবেন মমতা, দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর। ভাঙড়ে এনআইএর মেগা অপারেশন, সাত সকালে শওকত মোল্লার বাড়ি ঘেরাও, ভেতরে পুত্রকে ম্যারাথন জেরা। ভোটের কালি শুকনোর আগেই পার্টি ফিনিশ, তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। লালবাড়ি হাতছাড়া হচ্ছে মমতার, ফিরহাদের পদত্যাগের ইচ্ছায় তোলপাড় কলকাতা পুর নিগম। হুমায়ুন কবিরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্রুদ্ধ নওদার বিধায়ক। তৃণমূলের অন্দরে চূড়ান্ত ভাঙন, অভিষেককে হঠাতে লোকসভায় বড় ছক। এনআইএ হামলার মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, ভাঙড়ে তোলপাড়ের মাঝেই বড় বার্তা মন্ত্রী তাপস রায়ের। লটারির টিকিট বিক্রেতা থেকে চালকল সম্রাট, 34 কোটির চাল কেলেঙ্কারিতে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ রাজীব। জোর করে 14 বছর ধরে অন্যের বাড়ি দখল করে থাকার অভিযোগে এবার গ্রেফতার জয়প্রকাশ। ভেঙে যাওয়া দল সামলাতে মহুয়ার করা তোপ, বিদ্রোহ রুখে মমতার পাশেই কৃষ্ণনগরের সাংসদ। কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের 3 জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। গ্রেফতার হবেন মমতা, দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একসময় বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স গ্রেফতার করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা দিয়েছিল। তিনি দাবি করেন, ওই ব্যক্তিরা মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করেছিলেন এবং পরে রাজ্যের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি, তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার মুখ খুলতে বাধ্য হচ্ছেন। তার দাবি, এই ঘটনা বিষয়ে কেন্দ্রীয় স্তরের উচ্চপদস্থ মহলের সাথেও আলোচনা হয়েছিল এবং বিষয়টি প্রকাশ্যে না আনার পরামর্শ দেওয়া হয়েছিল। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আমি সব জানি, আমার হৃদয় সত্য ভাণ্ডার। 2রা জুন রানী রাসমণি রোডে এই উস্কানিমূলক বক্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ নেয় তা এখন স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে অর্থাৎ গত মাসের শেষেও এই আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, যা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। ভাঙড়ে এনআইএর মেগা অপারেশন, সাত সকালে শওকত মোল্লার বাড়ি ঘেরাও, ভেতরে পুত্রকে ম্যারাথন জেরা। কি ভাবছেন ভাঙড় শান্ত? চালতা বেরিয়ার গত মার্চে সেই ভয়াবহ বিস্ফোরণ, যেখানে বোমা বাঁধতে গিয়ে আস্ত একটা বাড়ি খড়কুটোর মতো উড়ে গেল, একজন মারা গেলেন। সেই রক্তক্ষয়ী অধ্যায় কি এত সহজে ধামাচাপা দেওয়া যায় না। আইন তার নিজের গতিতেই চলে, আর আজ সকালে সেই গতির ধাক্কাতেই কেঁপে উঠল জীবনতলার মৌখালী গ্রাম। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, অঞ্চলের দুর্দান্ত প্রতাপ নেতা শওকত মোল্লার বাড়িতে আজ সাত সকালে হাজির এনআইএর বিশেষ দল, সঙ্গে ঠিক কেন্দ্রীয় বাহিনী। খবরটা ঠিক কি, একটু খতিয়ে দেখা যাক। আজ সকাল যখন সবে হচ্ছে, চারপাশ যখন শান্ত, ঠিক তখনই শওকত মোল্লার বাড়ি আর তার স্থানীয় কার্যালয় ঘিরে ফেলে এনআইএ। উদ্দেশ্য, চালতা বেরিয়ার বিস্ফোরণের শিকার কোথায় তা উপড়ে ফেলা। কিন্তু চমকের এখানেই শেষ নয়। তদন্তকারীরা যখন বাড়িতে ঢুকলেন তখন খোদ শওকত মোল্লা বেপাত্তা। তবে কেন্দ্রীয় গোয়েন্দারাও খালি হাতে ফেরার পাত্র নন। বাড়িতেই তার মুখোমুখি হন তারা। শওকত মোল্লার ছেলের শেষ পাওয়া খবর অনুযায়ী ঘরের দরজা বন্ধ করে শওকত পুত্রকে এনআইএর বিশেষ টিম এখনো অনবরত জেরা করে চলেছে। বয়ানে অসঙ্গতি মেলাতেই চলেছে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক মহল কিন্তু এই ঘটনায় রীতিমতো তৃণমূল শিবিরের ব্যাকফুট দেখছে। রাজনৈতিক মহলের একাংশের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ভাঙড় ক্যানিং বেল্টে পুলিশের নাকের ডগায় যে বোমাবাজির সমান্তরাল সাম্রাজ্য গড়ে উঠেছিল তার পেছনে ছিল রাজনৈতিক প্রশ্রয়। এতদিন স্থানীয় প্রশাসনকে ঢাল করে যারা বুক ফুলিয়ে চলতেন, আজ এনআইএর এই সাঁড়াশি অভিযান তাদের মেরুদণ্ডে ভয়ের হিমস্রোত বড়িয়ে দিয়েছে। দিল্লি স্পষ্ট বার্তা দিয়ে দিল, সন্ত্রাসবাদের প্রশ্নে, বারুদের রাজনীতির প্রশ্নে কোনো আপোষ হবে না। এখন প্রশ্ন হলো, ছেলের জেরা শেষ হলে এবার কি খোদ শওকত মোল্লার পালা, নাকি বরাবরের মতো এবারও রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করে দায় এড়ানোর মরিয়া চেষ্টা করবে তৃণমূল নেতৃত্ব?
ভোটের কালি শুকনোর আগেই পার্টি ফিনিশ, তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে বিন্দুমাত্র কমেনি তা স্পষ্ট হল বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে। প্রাতঃভ্রমণে এসে শাসক দল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। তার দাবি, পরাজয়ের ধাক্কায় তৃণমূলের সংগঠন কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দিলীপ ঘোষের অভিযোগ, বর্তমানে তৃণমূলের অস্তিত্ব কেবল পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ। তিনি বলেন, ভোটের কালি এখনো শুকোয়নি, অথচ পার্টি ফিনিশ হয়ে গিয়েছে। পঞ্চায়েত থেকে পুরসভা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। মাত্র 91 লক্ষ ভোট কমতেই দলটা ভূত হয়ে গেল। চোরেদের নিয়ে সংগঠন গড়লে তা যে এমন রাতারাতি উবে যাবে সেটাই স্বাভাবিক। ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরের নাম না করে তিনি দাবি করেন, গত 15 বছরে মুসলিম সমাজকে শুধুমাত্র ললিপপ দেওয়া হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। উভয় সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। একই সঙ্গে তার দাবি, আমরা যদি আজ দরজা খুলে দিই তবে পঞ্চায়েত বা পুরসভায় তৃণমূলের অস্তিত্বই থাকবে না। বিভিন্ন নেতার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা শরীর খারাপের নাটক করেছিলেন, কিন্তু লাভ হয়নি। আইনের পথেই চলবে। অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষের নাম নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, পার্টির লোকেদের এতদিন কথা বলতে দেওয়া হয়নি, এবার পুলিশের প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় এসেছে। এনআইএর তদন্ত এবং জয়প্রকাশ মজুমদার, সৈকত মোল্লার বাড়িতে এনআইএ তল্লাশি নিয়ে দিলীপের দাবি, নাট্টার গাড়িতে হামলার ঘটনায় সে মূল হোতা ছিল। অন্যদিকে জয়প্রকাশ মজুমদারের গ্রেপ্তারি প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, উনি ঠিক জায়গাতেই গিয়েছেন। আগে জেলে যাওয়ার অভিজ্ঞতা ছিল, এবারও সেখানে গিয়ে ভালো করেছেন। তৃণমূলের অন্তরের কোন্দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার সাফ জবাব, তৃণমূলের আবার আসল নকল কি? খারাপ তো খারাপই। লালবাড়ি হাতছাড়া হচ্ছে মমতার, ফিরহাদের পদত্যাগের ইচ্ছায় তোলপাড় কলকাতা পুর নিগম। লোকসভা নির্বাচনে রেশ কাটতে না কাটতে এবার চরম রাজনৈতিক সংকটের মুখে কলকাতা পুর নিগম। জল্পনা সত্যি হলে এবার হয়তো ঘাসফুল শিবিরের হাতছাড়া হতে চলেছে খোদ লালবাড়ি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তীব্র ভাঙন এবং তছনছ পরিস্থিতি। সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে। বর্তমানে এই টালমাটাল পরিস্থিতির মাঝেই আচমকা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন খোদ মেয়র। প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন, ফিরহাদের এই আকস্মিক সিদ্ধান্তে নাকি ইতিমধ্যেই মৌখিক সম্মতিও দিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে চরম ডামাডোলের শব্দ। লোকসভা ভোটের ফলের পর থেকেই পুরসভার একাধিক ওয়ার্ডে শাসক দলের পারফরমেন্স নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছিল। তার উপর ফিরহাদ হাকিমের মতো হেভিওয়েট নেতার এভাবে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিল। যদি সত্যি ফিরহাদ হাকিম মেয়রের পদ থেকে ইস্তফা দেন, তবে লালবাড়ির পরবর্তী উত্তরাধিকারী কে হবেন? এই আভ্যন্তরীণ কোন দল সামাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পুর নিগমের রাশ নিজের হাতে রাখবেন, এখন সেটাই দেখার। রাজ্য রাজনীতির এই মেগা ড্রামার দিকেই নজর রয়েছে গোটা বাংলার। হুমায়ুন কবিরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্রুদ্ধ নওদার বিধায়ক। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেজায় ক্রুদ্ধ মুর্শিদাবাদের নওদার বিধায়ক। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। আদালতের নির্দেশেই তাকে এতদিন Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিত স্বরাষ্ট্র মন্ত্রক। তবে রাজ্যের বিধানসভা ভোট মিটতেই তার সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিল অমিত শাহের মন্ত্রক। সেই বিষয়ে গত সোমবার একটি মেইল করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হুমায়ুনকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি মেনে নিচ্ছেন না নওদার বিধায়ক। তিনি নিরাপত্তা বহাল রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে সূত্রের খবর। আজ বৃহস্পতিবার হুমায়ুন আদালতে এই বিষয়ে আর্জি জানাবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এতদিন কেন্দ্রের Y+ ক্যাটাগরি নিরাপত্তা পেতেন নওদার বিধায়ক। হুমায়ুনের নিরাপত্তায় থাকতেন 13 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং 11 জন কনস্টেবল। ভোটের সময় সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। এবার সেই নিরাপত্তা রক্ষীদের তুলে নিল স্বরাষ্ট্র মন্ত্রক। তবে তিনি একা নন। বাংলার বিধানসভা নির্বাচনের পর একাধিক VVIPর নিরাপত্তায় কাটছাট করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই তালিকায় রয়েছেন BCCI প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তার নিরাপত্তা জেড ক্যাটাগরি থেকে কমিয়ে Y করেছে অমিত শাহের মন্ত্রক। তৃণমূলের অন্দরে কি চূড়ান্ত ভাঙন? অভিষেককে হঠাৎই লোকসভায় বড় ছক। রাজ্যের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের অন্তরের অস্থিরতা এখন আর গোপন নেই। দলের ভেতর ভাঙন যেন স্পষ্ট হয়ে উঠেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূলের এককালের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা হিসেবে তার বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া নাকি শুরু হয়ে গেছে। বিধানসভায় ঋতব্রত রণমূর্তি, বিধানসভার পরিস্থিতি আরও জটিল। 58 জন বিধায়কের সমর্থন নিয়ে বিরোধী দলনেতার ভূমিকা অবতীর্ণ হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। খোদ বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার একের পর এক আক্রমণ শাসক দলে অস্বস্তি বাড়িয়েছে। এই মধ্যেই লোকসভায় তৃণমূলের ভাঙন সামলাতে বা নেতৃত্বের পরিবর্তন আনতে কাকলি ঘোষ দস্তিদারের নাম জোর কদমে শোনা যাচ্ছে। অন্যদিকে রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের অবস্থান নিয়েও দলের ভেতরে তৈরি হয়েছে রহস্য। সাংসদের পারস্পরিক বিরোধে বিপাকে দলের অভ্যন্তরীণ কুন্দল এখন প্রকাশ্যে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের মধ্যকার মতবিরোধ নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন কাকলি। এখন প্রশ্ন উঠছে, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্য সাংসদরাও কি একই বিদ্রোহী পথে হাঁটবেন? দিল্লির চাপ ও আইনি লড়াইয়ের প্রস্তুতি শুধু ঘরোয়া কুন্দল নয়,
নয়, দিল্লিতে তৃণমূলের বিপদ বাড়ছে। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ডিলিমিটেশন বিল এবং এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারে। এই পরিস্থিতিতে দল এখন থেকেই আইনি পরামর্শ নিতে শুরু করেছে। স্পিকারের ভূমিকার দিকে তীক্ষ্ণ নজর রাখার পাশাপাশি প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের শেষ কোথায় তা এখন অনেকটাই নির্ভর করছে মহারাষ্ট্রের শিবসেনা ও এনসিপি মামলার আইনি নজিরের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং ইন্ডিয়া জোটের বৈঠকে শীর্ষ আইনজীবীদের সাথে তার আলোচনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য। এনআইএ হানার মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, ভাঙড়ে তোলপাড়ের মাঝেই বড় বার্তা মন্ত্রী তাপস রায়ের। ভোট পরবর্তী বা প্রাক নির্বাচনে হিংসা এবং বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার আরও আক্রমণাত্মক মেজাজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার খোদ প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের আকস্মিক হানা এবং ম্যারাথন তল্লাশি ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। এই হাই প্রোফাইল অভিযানের রেশ কাটতে না কাটতে এবার দলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এনআইএর এই পদক্ষেপকে কার্যত পরোক্ষভাবে সমর্থন করে বসলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এনআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে শওকত মোল্লার বাড়িতে এনআইএর এই তল্লাশি প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী তাপস রায়। তিনি সাফ জানান, আইনি মামলায় যার নামই জড়াবে তাকে তদন্তের স্বার্থে এজেন্সিকে সহযোগিতা করতেই হবে। কেন্দ্রীয় সংস্থা তলব করলে হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক। নিজের বক্তব্যের পরিধি আরও স্পষ্ট করে মন্ত্রী বলেন, যেখানেই মামলা হোক বা যেই ধরনের ঘটনায় জড়িত থাকুক না কেন তাকে অনিবার্যভাবে ডাকা হবে এবং সেখানে হাজিরা দিতেই হবে। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় সাত সকালে এনআইএ হানা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাঙড় এলাকায় একটি ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে ঘটনায় একজন সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয় স্তরে কেন্দ্রীয় তদন্তের জোরালো দাবি ওঠায় পুরো মামলাটির তদন্তভার নিজেদের কাঁধে নেয় এনআইএ। তদন্তভার নেওয়ার পর থেকে কেন্দ্রীয় গোয়েন্দারা এই মামলায় কোমর বেঁধে নেমেছেন এবং ইতিমধ্যে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই চলমান তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএর একটি বিশেষ দল। বাড়ি জুড়ে যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি ও তথ্য সংগ্রহের কাজ চলছিল, ঠিক সেই সময়ই শওকত মোল্লার স্ত্রী ও মেয়েকে তড়িঘড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ভাঙড় জুড়ে নতুন করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কবরস্থানের পরিত্যক্ত বাড়ি থেকে 79টি তাজা বোমা উদ্ধার, নতুন এফআইআর দায়ের। ভাঙড়ের এই পুরনো মামলার পাশাপাশি পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের একটি পৃথক মামলাও এবার নিজেদের হাতে তুলে নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই ঘটনার পেছনে কোনো বড়সড় সন্ত্রাসবাদী যোগ বা গভীর চক্রান্তের আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত এবং কড়া নির্দেশ পাওয়ার ঠিক একদিন পরই সোমবার সকালে এনআইএর তরফে একটি নতুন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর দাখিল করা হয়েছে। এনআইএর আধিকারিকরা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই তাজা বোমা উদ্ধারের মামলাটি আমরা হাতে নিয়েছি। এর আগে গত 25 এপ্রিল গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ মাঝেরহাট গ্রামের একটি কবরস্থানের কাছের পরিত্যক্ত বাড়ি থেকে পাটের দড়ি দিয়ে বাঁধা 79টি শক্তিশালী তাজা বোমা এবং অন্যান্য আপত্তিকর বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছিল। লটারির টিকিট বিক্রেতা থেকে চালকল সম্রাট, 34 কোটির চাল কেলেঙ্কারিতে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ রাজীব। বীরভূমের চালকল সিন্ডিকেটের অঘোষিত সম্রাট তথা আহমদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি রাজীব ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আহমেদপুরের একটি রাইস মিল থেকে রাজীব এবং তার ব্যবসায়িক অংশীদার চন্দ্রনাথ মুখোপাধ্যায়কে হাতে নাতে ধরা হয়। খাদ্য দপ্তরের দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রায় 11,300 মেট্রিক টন সরকারি চাল খোলা বাজারে পাচার ও আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 34 কোটি টাকা। একতা জেলা রাজনীতির দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত বিশ্বস্ত ও সহায়সঙ্গী হিসেবে পরিচিত ছিল এই রাজীব। আহমেদপুর এলাকায় লটারি টিকিট বিক্রেতা থেকে কোটি কোটি টাকার রাইস মিলের মালিক হয়ে ওঠার পেছনে রাজীবের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার স্পষ্ট হয়ে উঠেছে। 2022 সালে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির নজরে আসে এই রাইস মিল মালিক। অনুব্রতর একাধিক বেনামি চাল কলের দেখভাল ও আর্থিক লেনদেন রাজীবই নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ। খাদ্য দপ্তর সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী কৃষকদের থেকে কেনা ধান থেকে চাল তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি গুদামে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু সাঁইথিয়ার 2টি ও পুরুলিয়ার একটি মিল মিলিয়ে বিপুল পরিমাণ চাল সরকারি খাতায় আর জমা পড়েনি। খাদ্য দপ্তরের উচ্চ পর্যায়ের টিম পরিদর্শনে গিয়ে বাস্তবে কোনো চালের হদিশ পায়নি। দফায় দফায় নোটিশ পাঠানো সত্ত্বেও কোনো সদুত্তর না মেলায় পুলিশ বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অত্যাবশ্যকীয় পণ্য আইনের কঠোর ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করে। জোর করে 14 বছর ধরে অন্যের বাড়ি দখল করে থাকার অভিযোগে এবার গ্রেফতার জয়প্রকাশ। 14 বছর ধরে অন্যের বাড়ি দখল করে থাকার অভিযোগে এবার গ্রেফতার জয়প্রকাশ। সরকার পরিবর্তন না হলে হয়তো তৃণমূল নেতাদের এসব কীর্তিকলাপ সামনে আসতো না। এবার তাদের অপরাধের দরজা খুলছে। এবার জয়প্রকাশ মজুমদারকে দেখা মাত্রই চোরচো স্লোগান। 14 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে। একই সাথে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ করা হতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিনই
একেবারে রাস্তাতেই জয়প্রকাশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বাড়ির মালিকের পরিবারের সদস্যরা। তাকে বাড়ির তালা খুলে দিতে অনুরোধ করা হয়। আরতি দেবীর মেয়ের সাফ কথা, 14 বছর ধরে থাকতে না পেরে তার মাকে এদিক ওদিক বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এটা আর চলতে পারে না। বাড়ির মালিক, তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েন। অনেক বিজেপি কর্মী সমর্থকরাই চোর চোর স্লোগান দেন বলে খবর। এলাকার এক বাসিন্দা বলেছেন, দীর্ঘদিন ধরে বাড়ি দখল করে রয়েছেন। বাড়ির মালিকের স্বামী মারা গিয়েছে, তারপরও তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বারবার জয়প্রকাশ মজুমদারকে নোটিশ দেওয়া হলেও তিনি বাড়ি খালি করেননি। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর বিধানসভা থানার পুলিশ। পুলিশের সঙ্গে থানায় যান বাড়ির মালিক আরতি দেবী। তার অভিযোগের ভিত্তিতেই শেষে আটক করা হয় তৃণমূল মুখপাত্রকে। তারপর তাকে গ্রেফতারও করা হয়। তার বিরুদ্ধে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভেঙে যাওয়া দল সামলাতে মহুয়ার করাতো বিদ্রোহ রুখে মমতার পাশেই কৃষ্ণনগরের সাংসদ। তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভাঙন এবং পরিষদীয় দলের নিয়ন্ত্রণ দলবদলু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাওয়ার পর এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বিধানসভায় 2/3 বেশি অর্থাৎ 58 জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রতরা যখন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, তখন মহুয়াকে নতুন তৃণমূল নয় বরং বিজেমূল বলে তীব্র আক্রমণ শানিয়েছেন। বিদ্রোহী বিধায়কদের তীব্র সমালোচনা করে মহুয়া মৈত্র বলেন, বাংলার নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দিয়েছিলেন। প্রার্থীদের নিজস্ব কোনো কারিশমা ছিল না। ভোটের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বিজেপির সাথে তৃণমূলের ভোটের ব্যবধান ছিল মাত্র 30 লক্ষ। এই বিপুল জনসমর্থন পাওয়ার পর এভাবে দল ভাঙা মানুষদের রায়ের সাথে স্পষ্ট প্রতারণা। তার স্পষ্ট প্রশ্ন, ক্ষমতালোভী নেতারা যদি দলই ছাড়বেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার না করে সরাসরি বিজেমূল প্রতীকে লড়ে জিতে এলেন না কেন? দলের এই সংকটের পেছনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভ এবং দীর্ঘদিনের সঙ্গীদের একে একে দল ত্যাগের বিষয়টি উঠে এসেছে। তবে মহুয়া মৈত্রর বিশ্লেষণে দল ভাঙার মূল কারণ দীর্ঘদিনের ক্ষমতার লোভ এবং ব্যক্তিস্বার্থ। বিদ্রোহী নেতাদের খোঁচা দিয়ে তিনি বলেন, টানা 15 বছর ধরে ক্ষমতায় থাকার কারণে নেতাদের শরীরে চর্বি জমে গিয়েছে। বিরোধী আসনে বসে লড়াই করার মানসিকতা বা সাহস তাদের নেই, কারণ বিরোধিতায় থাকলে পুলিশ কিংবা বিডিও কেউ কথা শুনবে না। তাই শাসকের সাথে হাত মিলিয়ে নিজেদের আখের গোছাতেই এই দল বদল করা হয়েছে। এর ফলে রাজ্যে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হতে চলেছে, যার প্রভাব আগামী দিনে কলকাতা পুরসভা সহ সমগ্র রাজ্যের প্রশাসনে পড়ার আশঙ্কা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের 3 জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্যের 3 জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেই সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের 3-4 জেলাতে গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিং এর সমতল এলাকা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম এবং অস্বস্তি থাকবে। আজ বুধবার গরম এবং অস্বস্তির মাঝেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু। ভারী বৃষ্টি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং সহ উপরের দিকের জেলাগুলিতে রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। রবিবার এবং সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং সহ উপরের 5 জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।